না স্যার। ওই লিঙ্কটা গ্রুপে দিয়ে দাও। আসসালামু আলাইকুম সবাইকে। একটু জানাবেন শোনা যাচ্ছে কিনা প্রিয় ভাই বোনেরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ। যে ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি, এখান থেকে শুধুমাত্র হাদি ভাইয়ের জন্য দোয়া ছাড়া সত্যি বলতে আর কিছুই দেয়ার নেই। প্রিয় ভাই বোনেরা একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আমরা সামনে আসন্ন প্রাইমারি পরীক্ষাকে সামনে রেখে দিনে 2টা করে আমাদের লাইভ সেশন হচ্ছে, সন্ধ্যায় এবং হচ্ছে রাত্রে। রাতের ধারাবাহিক সেশন অংশ নিতে আমি শাকিল স্যার আপনাদের সাথে আরো একবার। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন প্রিয় ভাই বোনেরা। প্লিজ একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, প্লিজ একটু জানাবেন। আমরা দ্রুতই শুরু করব। আর যেটা হচ্ছে, সবাই অন্তত একবার করে হাদি ভাইয়ের জন্য আহ, দোয়া করতে পারি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ জায়গায় স্থান দেন, জান্নাতের সবুজ পাখির ভিতরে ওনার আত্মাটাকে স্থান দেন এবং ওনার কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে জান্নাতের ঝর্ণা দ্বারা বহি দেয়। আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। সবাই অন্তত একবার আমিন বলি। আমিন বলেই আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। প্লিজ প্রিয় ভাই বোনেরা, অবশ্যই মাহবুব রহমান আপনারা ইনবক্সে নক দিলে আপনারা বিষয়টা জানতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবার কাছে শুভকামনা এবং দোয়া। প্লিজ একটু সবাই ট্যাগ করে দেবেন। আমরা খুব দ্রুত শুরু করব। আজকে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে কথা বলবো। আমি প্রথম যখন এই 1 তারিখ থেকে ক্লাস 15 বা 16 তারিখ থেকে ক্লাস শুরু করলাম, আমি বলেছিলাম ধারাবাহিক সেশনে আপনাদের সাথে 26 সালের পুরোটাই আমি থাকবো ইনশাআল্লাহ। সেই দিন আমি প্রাইমারি নিয়ে বলেছিলাম যে প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এবং রাইট ফর্ম অফ ভার্ব, এই 3টা টপিকস মিলে আপনি 5 থেকে 6টা প্রশ্ন কমন পাবেন। ধারাবাহিক সেশনে আমি আপনাদের আগামী 3 দিন রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস নিব, যেখান থেকে আমার বিশ্বাস 2টা বা 3টা প্রশ্ন আপনারা কমন পেলেও পেতে পারেন প্রিয় ভাই বোনেরা। প্লিজ আচ্ছা, একটু বড় করে আমিন লিখবেন সবাই। আমিন সুম্মা আমিন। সবাই একটু বিনয়ের সাথে বলবো, অবশ্যই লিখবেন আমিন সুম্মা আমিন। সেতু সরকার, থ্যাংকস আ লট ফর ইওর আনপ্যারালাল সাপোর্ট। আপনি সবসময় সাপোর্ট দিয়ে থাকেন। প্লিজ ভাই বোনেরা, আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্বেরই একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ, যদি আপনারা পুরো সময়টা আমাকে একটু সঙ্গ দেন। উই আর গোয়িং টু টক অ্যাবাউট কন্ডিশনাল সেন্টেন্স। আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কথা বলবো ভাই বোনেরা। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। উই আর গোয়িং টু টক অ্যাবাউট কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন আশা করি। প্লিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে 1 মার্কের প্রশ্ন অবশ্যই আসবে, অবশ্যই আসবে। বিগত প্রাইমারি এটাই বলে। আপনারা একটু শেয়ার করে দিলে আমার স্টুডেন্ট সংখ্যা 200 পার হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্লিজ একটু আপনারা শেয়ার করে দেন, ট্যাগ করে দেন।
আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমরা আর কথা না বাড়াই, আমি আপনাদেরকে একেবারে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি দিয়ে অর্থাৎ ম্যাথের সিস্টেমে আজকে একেবারে অভিনব পদ্ধতিতে কন্ডিশনাল শিখিয়ে দিব। গ্যারান্টি দিয়ে বলতেছি, আমাকে যদি আপনি 1 ঘন্টার সময় দেন, এই কন্ডিশনাল নিয়ে আর কোনোদিন প্রবলেম হবে না। শুধু স্ট্রাকচার লিখে দেওয়াই আমার উদ্দেশ্য না, আই ডেফিনেটলি আপনাকে একেবারে ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি দিয়ে শিখাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ খুরশেদ স্যার, আমাকে একটু সঙ্গ দিয়ে সাথে থাকবেন ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন। সবাই কমেন্ট বক্সে লেখেন ইনশাআল্লাহ। কন্ডিশনাল জানেন, শর্তাধীন বাক্য কন্ডিশনাল 4 প্রকার, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এইটা নিয়ে আসলে আমার মাথা ব্যথা নাই। জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যাই হোক না কেন হোক, আমি কন্ডিশনালকে আসলে কি বলে সিরিয়ালে লিখতে অভ্যস্ত না। এটা তীর দিয়ে লিখতে ভালো লাগে, কেননা ওই 4 নাম্বারই দিয়ে লিখতে হয় থার্ড কন্ডিশনাল। এটা সংখ্যাগত একটা ঝামেলা, আমি পড়ে যাই মাঝে মাঝে, কেমন যেন মনে হয় ফোর্থ কন্ডিশনাল। যাই হোক, তো কন্ডিশনাল বেসিক্যালি হচ্ছে আপনার 4 প্রকার, জিরো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আবার বলতেছি, জিরো একটা, ফার্স্ট একটা, সেকেন্ড একটা, থার্ড একটা। এরপরে হচ্ছে কন্ডিশনালে যে বড় ব্যাপার স্যাপার, আমি যদি আপনাকে বলি জিরো কন্ডিশনাল, আপনারা ভালো করে জানেন, সরি, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। 1 নম্বরটা হচ্ছে আপনার জিরো জিরো কন্ডিশনাল। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল, 3 নম্বরটা হচ্ছে আপনার সেকেন্ড কন্ডিশনাল, আর 4 নম্বরটা হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল। এই 4টা হচ্ছে বেসিক্যালি আপনার কন্ডিশনাল ভাই বোনেরা। এই 4টা হচ্ছে কন্ডিশনাল, প্লিজ এই 4টে কি কন্ডিশনাল। হোয়াটসঅ্যাপে একটু ইয়ে দেবো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ ভাই বোনেরা, এই 4টা হচ্ছে কন্ডিশনাল। আচ্ছা, আপনি কন্ডিশনালকে বিভিন্ন ভাবেই প্রকাশ করতে পারবেন। আপনি ইফ দ্বারা প্রকাশ করতে পারবেন, আপনি আনলেস দ্বারা প্রকাশ করতে পারবেন। আনলেস কিন্তু একটা নেগেটিভ বা ছদ্মবেশী নেগেটিভ বলা হয়। আনলেসের বাংলা হচ্ছে যদি না। আবারও বলতেছি, আনলেসের বাংলা কি বলেন? আনলেসের বাংলা হচ্ছে যদি না। আনলেসের বাংলা যদি না, এটা দ্বারাও কন্ডিশনাল প্রকাশ করা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আই উইশ, এটা তো হচ্ছে সেই একদম মনে করেন ইশরে টাইপের একটা শব্দ, এটা দ্বারাও কন্ডিশনাল প্রকাশ করা যায়। অ্যাট দ্য সেম টাইম দেখেন আছে হচ্ছে আপনার হ্যাড, হ্যাড দ্বারাও কন্ডিশনাল প্রকাশ করা যায়। হ্যাড, হ্যাড দ্বারাও কন্ডিশনাল প্রকাশ করা যায়। হ্যাড অ্যাট দ্য সেম টাইম কন্ডিশনাল এবং অক্সিলারি ভার্বের কাজ করে, কিন্তু এটা যখন বাক্যের শুরুতে বসবে অবশ্যই শেষে ইন্টারোগেটিভ বলা যাবে না। ইন্টারোগেটিভ কোশ্চেন মার্ক বসানো যাবে না, যাবে না, যাবে না, যাবে না। থ্যাংক ইউ সবাইকে, ওয়েল ডান। এক পৃথিবী ভালোবাসা। আমার মেয়ে বাসায় গেলে আমাকে এইভাবে দেখায়, বলে হাট বাবা, হাট বাবা, হাট। তো আপনাদের জন্য এক পৃথিবী ভালোবাসা। আমি হার্ট আঁকতে পারি না, লাভ আঁকতে পারি না, কিন্তু অলরেডি 200 পার হয়ে গেছে। এই জন্য আপনাদের জন্য এক পৃথিবী ভালোবাসা। সে আমার মেয়ের মতো বললাম আপনাদেরকে, দিস ইজ হার্ট, লাভ ফ্রম হার্ট। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখেন, এটা এটা হ্যাড দ্বারা প্রকাশ করা যায়। ইভেন ইউ বিলিভ মি অর নট, সেটা হচ্ছে প্রোভাইডেড। প্রোভাইডেড এটা কিন্তু আবার মানে যদি অর্থে কনজাংশন। ইয়েস, এটা যদি না, না যদি না। প্রোভাইডেডটা হচ্ছে আপনার যদি অর্থে কনজাংশন। আবার বলতেছি, প্রোভাইডেড যদি অর্থে কনজাংশন। কি অর্থে? যদি অর্থে কনজাংশন। যেমন আই আই শ্যাল মনে করেন হেল্প ইউ, এটা 43 বিশেষের প্রশ্ন ছিল। প্রোভাইডেড ইউ ইউ অবে মি, তুমি যদি আমাকে মেনে চলো আমি তোমাকে সাহায্য করব। এবং প্রশ্নটা ছিল এটা, প্রোভাইডেড কোন পার্টস অফ পিস। এখন আপনাদের বেশিরভাগের ধারণা এটা V3 মনে হতে পারে, রাইট? মাহবুব রহমান, আপনি হোয়াটসঅ্যাপে বা ইনবক্সে নক দিলে আপনাকে নাম্বার দিয়ে দিবে প্লিজ। আচ্ছা, আপনার মনে হতে পারে এটা হচ্ছে V3, নেভার এভার, এটা V3 না, এইটা হচ্ছে কনজাংশন। আবারও বলতেছি, প্রোভাইডেড, সবাই কমেন্ট করেন, প্রোভাইডেড যদি অর্থে কনজাংশন। কি অর্থে? যদি অর্থে কনজাংশন। আবারও বলতেছি, প্রোভাইডেড, আরে আমি বললাম হোয়াটসঅ্যাপে দিতে, তুমি অফিস, আচ্ছা থ্যাংক ইউ। প্রোভাইডেড, ওই যে দেখো হোয়াটসঅ্যাপে একজন বলছে কোন নাম্বারে টাকা দিব। প্রোভাইডেড যদি অর্থে কনজাংশন। প্রোভাইডেড কি অর্থে? প্রোভাইডেড যদি অর্থে কনজাংশন। সবাই একটু কমেন্ট করেন প্লিজ। প্রোভাইডেড, প্রোভাইডেড যদি অর্থে কনজাংশন, প্লিজ। এটা গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে আপনার 43তম BCS এ। আপনার কাছে ইডি দেখে মনে হতে পারে এটা তো পাস্ট পার্টিসিপল, নেভার এভার। আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি, কন্ডিশনাল সেন্টেন্স, শর্তাধীন। যদি তুমি আমাকে মেনে চলো আমি তোমাকে সাহায্য করব, যদি না মানো সাহায্য করব না। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? তাহলে প্রোভাইডেড কি অর্থে
ভালো করে খেয়াল করে দেখেন, প্রোভাইডেড প্রোভাইডেড যদি অর্থে কনজাংশন, আবারও বলতেছি প্রোভাইডেড প্রোভাইডেড যদি অর্থে কনজাংশন। প্রিয় ভাই বোনেরা আমরা সামনে যাই আর কি। হ্যাঁ, তাহলে মোটামুটি এই বিষয়গুলো দ্বারা আপনার কন্ডিশনাল প্রকাশ করা যায়। আচ্ছা গেল, এবার যে বিষয়টা হচ্ছে দেখেন, যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল গেল, ফার্স্ট কন্ডিশনাল গেল, সবগুলো বিষয় মোটামুটি আপনার গেল, ঠিক আছে না? এবার আসেন আমরা মোটামুটি কন্ডিশনালে ব্যাক করব সবাই। উই আর গোয়িং টু টক অ্যাবাউট কন্ডিশনাল। সেটা হচ্ছে আমরা প্রথমে কথা বলবো হচ্ছে দেখেন জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল সেটা হচ্ছে সমান সমান দিয়ে লিখতে পারেন এপার ওপার সমান। আমি আপনাকে ব্যাখ্যা দিব সবগুলোর, টেনশন নেওয়ার দরকার নাই। জিরো কন্ডিশনালে কি হয় ভাই? জিরো কন্ডিশনালে যেটা হয় সেটা হচ্ছে এপার ওপার সমান। আচ্ছা এপার ওপার সমান কিভাবে? দেখেন, ইফ যুক্ত অংশ যদি হয় আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট, ইফ যুক্ত অংশ যদি হয় আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট, পরের অংশটাও হচ্ছে আপনার দেখেন প্রেজেন্ট ইনডিফিনাইট। দেখেন তো এপার ওপার সমান কিনা? তাহলে সবাই কমেন্ট বক্সে লিখবেন জিরো কন্ডিশনাল এপার ওপার সমান। সবাই লিখবেন জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল কি এপার ওপার সমান। সবাই প্লিজ, খুশি হব। আমি আপনাকে আবার বলতেছি, আমি সূত্র মুখস্থ করাতে আসি নাই। গ্যারান্টি দিচ্ছি 1 ঘন্টা আমার সাথে স্টে করেন, কন্ডিশনাল নিয়ে কখনো ভুগতে হবে না, 1 মার্কের প্রশ্ন কনফার্ম পাবেন, গ্যারান্টি দিয়ে বলতেছি। আসলে একটা ক্লাস করলে 7-8 মার্কের হচ্ছে প্রশ্ন কমন পাবেন। এই জাতীয় গাঁজাখুরি কথাবার্তা আসলে মানে একদম কি বলবো আর কি। তাহলে সারা বছর পড়ার দরকার নাই। এরকম 10টা লাইভ করেন, 10টা লাইভে 70 মার্ক পেয়ে যাবেন। এটা অবাস্তব কল্পনা, এগুলো আসলে ভাই হকারি কথাবার্তা। কথা বুঝতেছেন? তাহলে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা তাহলে সবাই একটু লিখবেন জিরো কন্ডিশনাল এপার ওপার সমান। জিরো কন্ডিশনাল কি এপার ওপার সমান, আমি অবশ্যই আপনাকে বোঝাবো। এরপরে দেখেন হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালে যেটা হয় দেখেন, ফার্স্ট কন্ডিশনালে যেটা হয় ইফ যুক্ত অংশ, ইফ যুক্ত অংশ যদি হয় আপনার প্রেজেন্ট ইনডিফিনাইট, দেখেন ইফ যুক্ত অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা হবে, পরের অংশটা হবে ফিউচার ইনডিফিনাইট। ইফ যুক্ত অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা হবে আপনার ফিউচার ইনডিফিনাইট। আচ্ছা এই ছিল মোটামুটি হচ্ছে আপনার দুইটা কন্ডিশনাল, একটা জিরো আর একটা হচ্ছে ফার্স্ট। এবার বাস্তবতা হচ্ছে খেয়াল করে দেখেন তো, এই যে ইফ যুক্ত অংশ খেয়াল করেন প্লিজ, ইফ যুক্ত অংশ যেটা দেখতে পাচ্ছেন, ইফ যুক্ত অংশ, আবারও বলতেছি ইফ যুক্ত অংশ। এই ইফ যুক্ত অংশ খেয়াল করে দেখেন, এই দুটোই কিন্তু দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ ইফ যুক্ত অংশ হচ্ছে ফিউচার মুক্ত। এটা ভালো করে মাথায় রাখবেন। টোটাল কন্ডিশনাল 4টা, আমরা আমরা একটু আগে আপনাকে বললাম যে টোটাল কন্ডিশনাল 4টা। একটা হচ্ছে আপনার জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। আচ্ছা আরেকটা হচ্ছে আপনার ফার্স্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। আরেকটা হচ্ছে আপনার সেকেন্ড কন্ডিশনাল, আরেকটা হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল। সহজ কথা। তাহলে বাস্তবতা হচ্ছে এই ফার্স্ট জিরো আর ফার্স্ট এই দুটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের দখলে, সেকেন্ড কন্ডিশনালটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, এন্ড থার্ড কন্ডিশনালটা হচ্ছে পাস্ট পারফেক্ট। ভালো করে খেয়াল করে দেখেন, থার্ড কন্ডিশনালটা কি ভাইরা? পাস্ট পারফেক্ট। কথা কি বুঝতেছেন? আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি কন্ডিশনালের মধ্যে ভোট হয় তাহলে জিতবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। টোটাল কন্ডিশনাল 4টা, যার 2টা দখলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। আবারও বলতেছি টোটাল কন্ডিশনাল 4টা, যার 2টা দখলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, কমেন্ট বক্সে সবাই কমেন্ট করেন ইফ যুক্ত অংশ ফিউচার মুক্ত। আবারও বলছি ইফ যুক্ত অংশ ফিউচার মুক্ত। এটা সবাই একটু দেন। আরে উদাহরণ অনেক দিব রোহান, ফারহানা, ফারহান, উদাহরণ একটা না, শত শত উদাহরণ রেডি আছে। যা বলতেছি সেইটা একটু সবাই কমেন্ট বক্সে লেখেন, লেখেন কন্ডিশনালে এত কথা বাদ, ইফযুক্ত অংশ ফিউচার মুক্ত, ইফযুক্ত অংশ ফিউচার টেন্স মুক্ত। সবাই ইফযুক্ত অংশ ফিউচার টেন্স মুক্ত, প্লিজ প্লিজ লেখেন সবাই ইফযুক্ত অংশ কি মুক্ত? ফিউচার টেন্স মুক্ত। আচ্ছা থ্যাংক ইউ মোনা চৌধুরী। আচ্ছা প্রিয় ভাই বোনেরা আমার, যেইটা আমি যে বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, যে জায়গায় আমি আপনাকে নিতে চাচ্ছি, দেখেন আপনার খাতায় স্ট্রাকচার তোলা আছে 4টা কন্ডিশনালের, সেটা কোনো টিচারের ক্লাস করে হোক আর যাই হোক, কিন্তু এক্সাম হলে
এই চারটা স্ট্রাকচার আপনাকে হেল্প করলো না প্রশ্ন সলভ করতে, ওই সম্পদের কোনো দাম নাই, ওই সম্পদের কোনো অর্থ নাই, ওই সম্পদের কোনো ভ্যালু নাই, যেটা আপনার বিপদে, যেটা আপনার প্রয়োজনে কাজে লাগে না। সহজ কথা, ওই ইমানের দাম নাই, যখন ইমানের দাবি আসে তখন আপনি আর দাঁড়াতে পারেন না। ওই নামাজের দাম নাই, যখন আপনার জালিম আপনার উপর এসে দাঁড়ায় আপনি প্রতিবাদ করেন না, এই মসজিদের সেজদা আল্লাহর কাছে যাবে না। তো এই জন্য বলতেছি, খাতায় মানে স্ট্রাকচার থাকা এক জিনিস, আর এইটা অ্যাপ্লাই করতে পারা আরেক জিনিস। তাহলে ইফযুক্ত অংশ ফিউচার মুক্ত। আমি একদম প্র্যাকটিক্যাল আপনাকে একটা উদাহরণ দেই। নো নিড টু অ্যান্সার, এই প্রশ্নটার অ্যান্সার করার দরকার নাই, কোনোভাবেই নাই। এটার অ্যান্সার করার দরকার নাই। আপনি শুধু আমাকে বলেন যে আন্ডারলাইন যে অংশটা আছে, আন্ডারলাইন যে অংশটুকু আছে, এখানে দেখেন আছে ফিউচার, এটা রাইট অর রং বলেন। এটা কিন্তু হচ্ছে বিগত সালের প্রশ্ন। দিস ইজ রাইট অর দিস ইজ রং, প্লিজ টেল মি। ইফযুক্ত অংশে দেখেন আছে ফিউচার, একটু আগে বললাম ইফযুক্ত অংশ ফিউচার মুক্ত। সো নাও প্লিজ answer the question based on my last statement given by me to you that ইফযুক্ত অংশ ফিউচার মুক্ত। এটা শুধু বলেন this is right or this is wrong, এই বর্তমান স্টেটমেন্ট অনুসারে এটা ঠিক নাকি ভুল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। থ্যাংক ইউ শারমিন শিমু, সঞ্জিদা পুতুল। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। তাহলে ইফযুক্ত অংশ আমরা এটার উত্তরে পরে আসবো, কথা বুঝতেছেন? অবশ্যই পরে আসবো। শুধু আপনি বলেন এটা রাইট নাকি রং। তাহলে ইফযুক্ত অংশ কি মুক্ত? ফিউচার মুক্ত। খুব ভালো করে মাথার ভিতরে রাখবেন, ইফযুক্ত অংশটা হচ্ছে কি মুক্ত? ফিউচার মুক্ত ভাই বোনেরা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমরা প্রতিদিন রাত 9টায় ইনশাআল্লাহ, ব্যক্তিগত কিছু একাডেমিক সেশন না থাকলে, ব্যক্তিগত পড়াশোনা না থাকলে, প্রতি রাতে রাত 9টা অথবা 10টায় শাকিল স্যারের সাথে সেশন হবে 365 দিন হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে রং বুঝতে পারছেন, দিস ইজ এক্সাম অ্যাপ্রোচ। মানে হচ্ছে যেই তথ্য আপনার কাছে আছে কিন্তু এক্সামে কাজে লাগে না, এই পড়ার কোনো দাম নাই। এক্সাম হলে সলভ করতে পারাটাই অনেক বেশি। এখন আমার বন্ধুর মতো কইরেন না যে ধরেন আমি থার্ড ইয়ারে বিজনেস ম্যাথ পড়তে গিয়ে, মার্কেটিংয়ে পড়তাম, বিজনেস ম্যাথ পড়তে গিয়ে এখন আমি পুরো ম্যাথ করছি, ওরে দেখাইছি, উত্তরও লিখছে, এরপরে বলতেছে তুই আমারে বোঝা। এক্সাম হলে বোঝানোর বিষয় না, এক্সাম হলে সলভ করতে পারাটাই মূল। আচ্ছা দেখেন এরপরে কি বলতেছে, আসেন আমরা যাই, আরো কথাবার্তা আছে। এখন দেখেন, এই যে দেখেন ইফযুক্ত অংশ, এটাও প্রেজেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন, এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট। কিন্তু ভালো করে খেয়াল করেন, এই যে এই জায়গায় আসে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এখন আমাদের দেখতে হবে যে ইফযুক্ত অংশ প্রেজেন্ট হলেও কখন প্রেজেন্ট কখন ফিউচার। আচ্ছা, প্রেজেন্ট মানে তো আপনি জানেন প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার, এই দুটোর ভিতরে পার্থক্য আছে। যেমন দেখেন, আমি যদি অর্থগত পার্থক্য বলি, সেটা হচ্ছে আমি যাই, সে যায় অন্তস্থ আর আমি যাবো। তাহলে এই যে দেখেন যাই আর যাবো, এই দুটা শব্দের ভিতরে আপনি আমাকে একটু বলেন তো ভাই, যে উচ্চারণগত কার্যগত পার্থক্য আছে না নাই? একটা হচ্ছে যাই আর একটা হচ্ছে যাবো। শরীফ আহমেদ, মিস ইউ স্যার, থ্যাংক ইউ ভাই আমার। একটা কিন্তু যাই আর একটা কি যাব, পার্থক্য আছে না নাই? আছে। এখন দেখেন কোন সময় জিরো হবে, কোন সময় ফার্স্ট কন্ডিশনাল হবে, এইটা আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে ঠান্ডা মাথায় আমাকে একটু কথা বলেন। আমাদের সবার বাড়িতে মোটামুটি হচ্ছে কি আছে, আচ্ছা বাদ দেন। এখন আমি নর্মাল একটা প্রশ্ন করি, বিয়ে করছেন, হাত ধরছেন, হ্যাঁ আপনার প্রিয় মানুষের, বুঝতে তো পারছেন কার হাত ধরছেন। যদি হাত ধরি, হ্যাঁ আমি যদি আমার কথাই বলি, আমি বিবাহিত মানুষ, আমি যদি হাত ধরি, তাহলে এখন আপনার কাছে আমার প্রশ্ন, হ্যাঁ আমি যদি হাত ধরি তাহলে ফিল পাই হবে না ফিল পাবো হবে? এই পাই বা পাবোর উপর নির্ভর করতেছে জিরো এবং ফার্স্ট কন্ডিশনাল বোঝা বা না বোঝা। সবার কাছে বিনয়ের রিকোয়েস্ট, একটু সবাই কমেন্ট বক্সে হয় পাই সিলেক্ট করবেন, না হলে পাবো সিলেক্ট করবেন। সবাই হয় পাই না হলে পাবো, সবাই প্লিজ হয় পাই না হলে পাবো প্লিজ। আমি আমার দুটি আখি কিভাবে ধরে রাখি, দু চোখে কান্না বেরিয়ে আসে, আমি
আমারে দুটি আখি কিভাবে ধরে রাখি, দু চোখে কান্না বেরিয়ে আসে। আচ্ছা, আমি আপনাকে এটা বলি নাই যে হচ্ছে পাইটা প্রেজেন্ট আর পাবোটা ফিউচার। খুবই সিম্পল। অনেকে আছে কি করে আবার পাবো লেখে। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, যারা এই প্রশ্নের উত্তর দেয় পাবো, আমার মনে হয় ওরা যখন হাত ধরে ওদের হাতের চামড়াটা গন্ডারের চামড়া, ওদের ভিতরে ফিল যাইতে 3 দিন লাগে। এই জন্য ওরা মনে হয় বলে যদি আমি তোমার হাত ধরি 3 দিন পরে ফিল পাবো। কিন্তু ব্যাপারটা এমন না, যখনই হাত ধরবো তখনই ফিল পাবো। কথা কি বুঝতেছেন? আচ্ছা, মানে হইল, মানে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আল্লাহ শুকরিয়া। যেমন এই নর্মালি উদাহরণটা যখন আমি দেই, যাক এই রোমান্টিক উদাহরণ আপনারা মোটামুটি বুঝছেন। নর্মালি যখন এই উদাহরণটা দেই যে আপনার মা, আপনি বাড়ি গেলেন, ফ্রিজ থেকে একটা মানে মাংসের পুটলি বের করলো রান্না করার জন্য। এখন এটা যদি টেবিলে রাখে, প্রশ্ন হচ্ছে বরফ গলে? যখন টেবিলে সে রাখবে, বরফ 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 গলে না গলবে বলেন তো? এবার বলি, দেখেন তো কি হবে, বরফ গলে না গলবে? এটা প্রথমে দিলে হয়তো বা একটু মজা করে আমরা খেলতে পারতাম। যাই হোক, এটা শুরুতে দিয়ে দিছি, কোনো ব্যাপার না, কিন্তু ভাল লাগতেছে। ইনশাল্লাহ ধারাবাহিক সেশনগুলো হবেই হবে। মাশাল্লাহ। ওকে মুনা চৌধুরী, পেতে হবে না, সময় হলে পেয়ে যাবেন। যেই সময়টা আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারণ করছে তার আগেও হবে না, তার পরেও হবে না। সহজ কথা, যেই সময়টা আপনার জন্য ফিক্স, তার আগেও পাবেন না, পরেও পাবেন না। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বোন, আপনি ভালো আছেন? প্লিজ একটু একটু কমেন্ট করবেন। চলে গেলে কিন্তু শিখবেন না, আর থাকলে কিছু না কিছু শিখবেন, গ্যারান্টি দিয়ে বলছি। ইফ ইউ স্টে দেন ইউ মাস্ট লার্ন সামথিং। না না রোহান ফারহান, গলবে না, গলে গলে। আপনার মা যখনই বের করে রাখে, যদি বলেন গলবে, তাহলে এই যে দেখেন আপনি আবার হুঁশ হারাই ফেলেন। আপনার মা যদি পুটলাটা বের করে রাখে, এটা গলবে না, গলা শুরু মানে তখনই গলে। কেননা আপনার যদি এমন হয় গলতে 3 দিন লাগবে 1 কেজির একটা পুটলা, তাহলে আপনার মা জোয়ার আপনার 3 দিন আগে থেকে বের করে রাখবে, আপনি যেই দিনে যাবেন ওই দিনে রান্না করবে। ব্যাপারটা এমন না, ব্যাপারটা যখনই আপনার মা বের করে রাখে, তখনই এটা ফ্রিজ থেকে বের করে রাখে, তখনই এটা গলা শুরু করে। এইগুলো বললেন না যে গলবে। আপনি একটা বরফ নিয়ে যা ছাদে রেখে দেন, 3 দিন পরে গলবে না রে পাগলা, তিনি তখনই আস্তে আস্তে গলে। গলবে না, গলে গলে গলে। এই গলবে আর গলে না বুঝলে তো আপনি জিরো আর ফার্স্ট বুঝবেন না রে বাপু। হ্যাঁ, কেন বুঝতেছেন না? আবারও বলতেছি, গলবে গলবে যদি না বোঝেন, গলবে আর গলের ভিতরে পার্থক্য যদি না বোঝেন, তাহলে তো ভাই আপনি বুঝবেন না জিরো আর ফার্স্টের পার্থক্য। পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা হচ্ছে, ভালো করে বুঝেন, এই 3টে জায়গায় পার্থক্য। একটা হচ্ছে সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, ভালো করে খেয়াল করে দেখেন। এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সাল ফ্যাক্ট, ইউনিভার্সাল ফ্যাক্ট। এরপরে হচ্ছে আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাঁ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হইল হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই 3টা পরিস্থিতিতে ভালো করে খেয়াল করেন, এই 3টা পরিস্থিতিতেই শুধু জিরো কন্ডিশনাল হয়, বাকি সব পরিস্থিতিতে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কথা বুঝতেছেন? এই 3টা পরিস্থিতিতেই হচ্ছে আপনার জিরো কন্ডিশনাল হয়, বাকি সব পরিস্থিতিতে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল হবে ভাই বোনেরা। এইটাই হচ্ছে মূল ব্যাপার। আপনি যদি গলে আর গলবে, যখন সূর্য ওঠে, যদি সূর্য ওঠে, তা আমরা কি তাপ পাবো 3 দিন পরে? প্রচন্ড শীত, কুয়াশা ভেদ করে সূর্যই উঠতেছে না গত 7 দিন, হঠাৎ করে সূর্য উঠলো। এখন আপনি বলেন, যদি সূর্য উঠে তাপ পাবো 3 দিন পরে না তাপ পাই? বলেন, পাবো না পাই? সূর্যের তাপ পাবো না পাই? থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, অনেকদিন পরে মারহাবা, ইয়েস মারহাবা। বলেন বলেন বলেন, কোনটা? যদি সূর্য ওঠে আমরা সাথে সাথে তাপ পাই না তাপ পাবো 3 দিন পরে? আপনার চামড়া কি গন্ডারের চামড়া? সূর্যের তাপ যাইতে 3 দিন লাগবে? নেভার এবার ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন আর কি। হ্যাঁ, এই তো মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ, থ্যাংক ইউ ইয়েস। এই জন্য এই যে অর্থগত একটা ব্যাপার স্যাপার আছে, যাই যাব, হাত যখনই ধরেন আপনি তখনই ফিল পান। কথা কি বুঝতেছেন কিনা? যখনই হাত ধরেন তখনই ফিল পান। পাবো বলেন না, যে হাত ধরলেন, রিক্সায় উঠলেন, বাবু আল্লাহ হাফেজ, মেসে গিয়ে ফিল পাবো, তখন একা একা আনন্দে নাচবো না। ব্যাপারটা এমন হবে না, ব্যাপারটা এমন হবে না, ব্যাপারটা এমন হবে না। সো এই কারণে সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল যে বিষয়গুলো, আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এই বিষয়গুলো হচ্ছে সবসময় জিরো কন্ডিশনাল, বাকি সব হচ্ছে কি ফার্স্ট কন্ডিশনাল। সবগুলো হবে পাবো, সবগুলো হবে যাব, সবগুলো হবে ধরবো, সবগুলো হবে মারবো। রাত 2টা কথা হচ্ছে, কালকে তুমি যদি আসো পদ্মার ধারে, তবে আমি কি যাই না,
তবে আমি যাব। যদি তুমি আসো তবে আমি যাব, না হলে তুমি যদি বিকালে না আসো, আমি কি একা একা যা ভাপা পিঠা শিখবো আর বিক্রি করব? না, যদি তুমি আসো তবে আমি যাব। এই জায়গায় হবে যাব। এই যে যাই আর যাব কোথায় হবে, এইটা যদি না বোঝেন তাহলে কাজ হবে না বাপু। আপনি শুধু মুখস্থ করবেন, এ কাজ হবে না এক্সাম হলে। আমার কথা বুঝতেছেন? এবার আসেন, আরো এখানে গল্প আছে, এখানে আরো মজার গল্প আছে। হ্যাঁ, আমি আপনাকে বলছি শুরুতেই যে আমি আপনাকে সায়েন্টিফিক ওয়েতে হচ্ছে কন্ডিশনাল শেখাবো, জাস্ট সায়েন্টিফিক অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি দিয়ে আমি আপনাকে কন্ডিশনাল শেখাবো। দেখেন প্লিজ একটু সময় দেন, দেখেন আমার বিশ্বাস আপনি হচ্ছে কন্ডিশনাল নিয়ে যত বিশ্লেষণ এর আগে দেখছেন তার চেয়ে একটা লাইন হলেও বেশি শিখবেন বলেই আমার বিশ্বাস। সো গিভ মি সাম টাইম, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে। এবার আমার দাদা, দেখেন আমার দাদা বিয়ে করছে কয়টা জানেন? 3টা। মানে মাশাল্লাহ মাশাল্লাহ, সেই লোক মনে করেন। এবং মজার ব্যাপার কি জানেন, যে আমার দাদা হচ্ছে ঘর জামাই ছিল। হ্যাঁ, আমার বড় দাদি অনেক সম্পদের মালিক, ঘর জামাই ছিল। এই ঘর জামাই থাকা অবস্থায়, মানে আমি কার বাড়িতে ঘর জামাই, ওইখানে আরেকটা বউ বিয়ে করে নিয়ে এসেছি। ভাবেন তো কি দুঃসাহসিক লোক ছিল, চেয়ারম্যান ছিল। তো আমাদের আসলে গল্পের জন্য আমাদের আপাতত 2টা বউ দরকার, আমাদের 3টা বউ লাগবে না। যাই হোক, আমি আমার ওয়াইফকে বোঝাচ্ছি দাদার মহান আদর্শ ধরে রাখবো, কাজ হচ্ছে না। আচ্ছা ওই দিকে না যাই, এখন ধরেন আমার দাদা বাড়িতে বাস করে। যেই বাড়িতে বাস করে আমার দাদা, এক্সট্রিমলি সরি, যেই বাড়িতে আমার দাদা বাস করে সেখানে দাদা থাকেন, দাদা এরপরে একই বাড়িতে থাকেন বড় দাদি আর হচ্ছে ছোট দাদি। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখেন, আমি আসলে কি বোঝাতে চাচ্ছি পরে বুঝবেন। এখন স্বাভাবিকভাবে মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েরা সতীনের সংসারটা খুব সহজভাবে নেয় না। এখন দেখেন আমার দাদা যদি বাইরে থেকে এসে ডাক দিয়ে বলে এই কে কোথায় আসিস রে, তাহলে বলেন তো কয়জন আসার সম্ভাবনা আছে? আবার বলতেছি দাদা একই বাড়িতে 2 বোন নিয়ে সংসার করে, দাদা বাইরে থেকে বাজার থেকে আসার পরে যদি বলে এই কে কোথায় আসিস রে, তাহলে আসার সম্ভাবনা কয়জন? 2 জন। বড় দাদিও বের হইতে পারে, ছোট দাদিও বের হইতে পারে। কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন, বড় দাদিও বের হইতে পারে, আবার ছোট দাদিও বের হইতে পারে। এই বড় ভাই ফোন দিচ্ছে, ধরো তো একটু, ধরো ধরো তোমারটাই ধরো। আচ্ছা প্রিয় ভাই বোনেরা প্লিজ, আমি আপনাকে যে বিষয়ে বোঝাতে চাচ্ছি, তাহলে এটা দিয়ে আপনি মোটামুটি পারমুটেশন, কম্বিনেশন, বিন্যাস, সমাবেশের অঙ্ক করতে পারবেন। আপনার টিচারকে গিয়ে নেক্সট দিনে ম্যাথের টিচারকে বলবেন স্যার যে আমি যদি ডাকি 2 জন আসার সম্ভাবনা কত, এটা দিয়ে একটা অঙ্ক করাই দেন তো, দেখবেন একটা অঙ্ক হয়ে গেছে। বুঝতেছেন কিনা? তাহলে আমি বড় দাদা ডাকলে দাদিও আসতে পারে, বড় ছোট দাদি আসতে পারে। কিন্তু ধরেন যদি কোনো কারণে আমাদের ছোট দাদি অসুস্থ হয়, তাহলে বড় দাদি অসুস্থ হয়, বড় দাদি যদি ডাকে, দেখেন বড় দাদি যদি ডাকে শুধু দাদা আসবে, আবার ছোট দাদি যদি ডাকে শুধু দাদা আসবে। কেননা 103 ডাকলে আরেক 103 নর্মালি যাবে না। আচ্ছা এই গল্প দিয়ে আমি আসলে আপনাকে কি বোঝানোর চেষ্টা করতেছি? বোঝানোর চেষ্টা করতেছি, খুব ভালো করে একটু আপনি হৃদয় দিয়ে দেখেন, সেটা হচ্ছে এই যে দেখেন এই ভদ্রলোক দুইটা, এই যে দেখতেছেন জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, বিশ্বাস করেন ভাই এইটাই হচ্ছে আমার সেই দাদা। কথা বুঝতেছেন? মানে ইফ যুক্ত অংশ, এই অংশটা হচ্ছে ইফ যুক্ত, খেয়াল করেন এই পার্টটা হচ্ছে ইফ যুক্ত, আর এই পার্টটার নাম দিছি আমি ইফ মুক্ত। এই দুটা হচ্ছে আমার দাদি। এই যে দাদা যদি ডাকে তাহলে আসার সম্ভাবনা কয়জন? 2 জন। ভালো করে খেয়াল করেন, মানে হইল ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ বা ইফ মুক্ত হওয়ার সম্ভাবনা 2টা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনাইট। মাথায় ঢুকলো? কিন্তু এই যে দেখেন ইফ মুক্ত অংশ যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, যুক্ত হবে প্রেজেন্ট। ইফ মুক্ত যদি হয় ফিউচার ইনডিফিনিট, যুক্ত হবে প্রেজেন্ট। মানে দাদা ডাকলে আসার সম্ভাবনা 2 জন, কিন্তু দাদি ডাকলে আসার সম্ভাবনা কয়জন? 1 জন। মাথায় ঢুকলো কিনা বলেন তো ভাই? এগুলো ভাই, এগুলো হচ্ছে নিজের চিন্তা থেকে আসা। কথা বুঝতেছেন? এটা যদি বুঝতে পারেন কন্ডিশনালটা,
দুটা কন্ডিশনাল সহজ হয়ে যাবে। আর এই বিশ্লেষণগুলো মূলত এক্সামের জন্য দরকার। সো এই কারণে হতাশ হবেন না, আমি আবার বোঝাবো। কন্ডিশনাল দ্রুত শেষ হয়ে যাবে, আমরা এক্সারসাইজ যাব। আপনাদের জন্য অনেক উদাহরণ রেডি করে রাখছি, এই যে দেখেন কন্ডিশনাল সেন্টেন্সের উপর অনেক উদাহরণ রেডি করে রাখছি, শুধু বলেন মাথার ভিতরে ঢুকলো কিনা। এই কি হয়েছে, কোনো প্রবলেম? না না ই দিতে বলবো। সব গ্রুপে দিয়ে দাও, প্রাইমারি সব গ্রুপে। বলেন বলেন, মাথায় ঢুকছে ভাই বোনেরা? আপনারা কি বুঝলেন কিছু? বলেন। হ্যাঁ, এভাবে এভাবে আপনি মানেন না মানেন এভাবে, এটা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি। আমার দাদা চেয়ারম্যান ছিলেন, 3টা বউ ছিলেন, একেবারে মিথ্যা উদাহরণ দেয় নাই। আমার দাদি হচ্ছে 2 নম্বর, বড় দাদি বড়লোক ঘরে, এই জন্য আমার দাদাকে খুব একটা কি করতেন না, সম্মান আদর যত্ন করতেন না। আমার দাদিকে ভালোবেসে বিয়ে করলেন। এরপরে বড় দাদি আবার প্রতিশোধ নেওয়ার জন্য আমার দাদির উপর বড় দাদি আবার আরেকটা বিয়ে করাই দিলেন আমার 3য় দাদির সাথে। এগুলো একেবারেই সত্য ঘটনা বলতেছি আর কি। হ্যাঁ, জি 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 জি। ইতি ইসলাম, না বোঝার আসলে কিছু নাই। ইতি, তুমি আমার ডানে আছো মানে আমি তোমার বামে আছি, আমি আর তুমি দাঁড়িয়ে আছি। ইতি, হ্যাঁ, তুমি আমার ডানে আছো মানে আমি তোমার বামে আছি, এটা না বোঝার কিচ্ছু নাই বোন আমার। তুমি আমার ডানে মানে আমি তোমার বামে, আর আমি তোমার বামে মানে তুমি আমার ডানে। সেম ভাবে এই যে খেয়াল করে দেখেন, ধরেন এই যে দেখেন, এটা একটা মানুষ মনে করেন, সে আমার বামে মানে আমি তার ডানে, আর আমি তার ডানে মানে সে আমার বামে। এইটা যদি না বুঝেন রে বাপু, কি বুঝবেন বলেন? মাথায় কি ঢুকছে কিনা এবার বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাইম ইসলাম, নাইম আলী, না বোঝার কিচ্ছু নাই, হৃদয় দিয়ে ভাবেন। ঠিক মনে করেন এটা সে রোমান্টিক, ঠিক মনে করেন তার চিন্তা, ঠিক তার ভাবনা, তার ভাবনাতে যেভাবে আপনি সাগরের মতো হারিয়ে যান, নামাজ পড়তে গেলে দেখবেন এটা ওটা চিন্তা আসে, কিন্তু তাহার কথা ভাবতে গেলে দেখবেন পৃথিবীতে আর কোনো চিন্তা আসে না, খালি একটাই ঘুতুর ঘুতুর জিকির হয়, বোঝেন নাই? তো এইটা ভাবেন, এইটা মনে করেন তাহার, তাহলে দেখবেন সব মাথার ভিতরে রিল্যাক্সে ঢুকে যাবে রে বাপুরে। ওরে বাপুরে, উদাহরণ দেওয়ার জন্য বলছি। শিপ্রা, তুমি কি এখন আমার সাথে মারামারি লাগবা বোন? হ্যাঁ বলো। আমি বলতেছি আমার দাদার বউ 2টা, আমি উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলছি, কিন্তু বউ তো দাদা 3টা। এই মহান সত্য অস্বীকার করি কেমনে বোন? প্লিজ আপাতত দাদার বউ নিয়ে মারামারি না করে এই 0 এবং ফার্স্ট কন্ডিশনাল পরিপূর্ণভাবে বুঝলা কিনা সেটা বলো প্লিজ। শেষবারের মতো বলতেছি, খেয়াল করে দেখেন। আচ্ছা, রিমঝিম বৃষ্টি এটা নিয়ে পড়ে যাচ্ছে, আমার দাদা চেয়ারম্যান ছিলেন, উল্টাপাল্টা বলিও না প্লিজ। যেটা আমি আপনাকে বলতে যাচ্ছি খেয়াল করে দেখেন, যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইফ মুক্ত, এটা হচ্ছে ইফ, ইফ যুক্ত, খেয়াল করে দেখো বোন আমার, এটা হচ্ছে দেখো ইফ, ইফ যুক্ত, ইফ যুক্ত যদি হয় দেখো প্রেজেন্ট, তাহলে পরের সম্ভাবনা 2টা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা ফিউচার ইনডিফিনিট। কথা বুঝতেছো কিনা? আবার একটা কথা বলি, এই অংশটা আগে বসতে পারে, এই অংশটা পরে বসতে পারে, মানে 2 ভাবেই লেখা যায়, 2 ভাবে লেখা যায়। সেটা হচ্ছে ইফ ইউ কাম, যদি তুমি আসো, কমা দিয়ে আই উইল গো, এটাও লেখা যায়। আবার দেখো আই উইল গো ইফ ইউ কাম, যদি তুমি আসো। আমি বোঝানোর চেষ্টা করতেছি বারবার, সেটা হচ্ছে এই যে দেখো ইফ মুক্ত, এটা কিন্তু ইফ নাই। এটা কি ইফ আছে বলো? ইফ মুক্ত, ইফ আছে না। ইফ মুক্ত হচ্ছে তোমার ফিউচার, আগের অংশ কি হবে? প্রেজেন্ট হবে। সিম্পল, বোঝানোর চেষ্টা করতেছি। দাদা কনস্ট্যান্ট, দাদিটা হচ্ছে ভ্যারিয়েবল, দাদিটা হচ্ছে চেঞ্জেবল, দাদাটা হচ্ছে কন্ডিশনাল, আর ইফ মুক্তটা হচ্ছে দাদি। আমার কথা কি বুঝতেছো? সহজ করে খেয়াল করে দেখো, লাস্ট বারের মতো স্ট্রাকচারটা বলি। ইফ যুক্ত অংশ যদি হয় প্রেজেন্ট, তাহলে ইফ মুক্ত সম্ভাবনা হচ্ছে 2টা, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। কিন্তু বাবা খেয়াল করে দেখো, হৃদয় দিয়ে দেখো, সেটা হচ্ছে ইফ মুক্ত যদি হয় প্রেজেন্ট, আগের অংশ হবে প্রেজেন্ট। ইফ মুক্ত যদি হয় ফিউচার, আগের অংশটাও হবে ফিউচার। মাথায় ঢুকছে কিনা বলেন? আচ্ছা, আল্লাহ শুক্রিয়া। তাহলে ইফ মুক্ত, এবার খেয়াল করে দেখেন। হ্যাঁ, ইফ মুক্ত এবার মাথায় ঢুকছে। তাহলে এবার সবাই ডান লিখেন সবাই।
প্লিজ ডান লিখেন সবাই, প্লিজ আমরা যাব, আমরা 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 এক্সারসাইজে যাব ভাই বোনেরা, আমরা 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 অবশ্যই এক্সারসাইজে যাব, প্লিজ আমরা 100% এক্সারসাইজে যাব। আমরা 100% এক্সারসাইজে যাব, 100%। আচ্ছা শুক্রিয়া। তাহলে ইফ 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 যুক্ত সেন্টেন্স ফিউচার মুক্ত। আচ্ছা থ্যাংক ইউ রিমঝিম। এবার খেয়াল করে দেখেন, আসেন এই যে প্রশ্নটা সলভ করেন। দেখেন আমি যদি বলি, আপনি আপনি শুধু একটা টিক্স ব্যবহার করেন, কি এই যে দেখেন ডাক্তার বলতেছে প্লিজ গিভ হিম মেডিসিন, এইটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এইটা হচ্ছে আপনার ইফ মুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আপনি বলেন এটা হচ্ছে ইফ মুক্ত, ইফ মুক্ত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরেরটাও কি হবে, প্রেজেন্টই হবে। ইয়েস কিনা বলেন। এই তো শুক্রিয়া। যদি বুঝতে পারেন ভাই, আপনি আবারও বলতেছি অনেক জানেন কিন্তু সলভ করতে পারেন না, বিশ্বাস করেন এসব জানার আসলে কোনো ক্লাস নাই, এসব জানার কোনো কোনো কাজই নাই, কোনো ফায়দা নাই, কোনো কিচ্ছু নাই। আর যদি সলভ করতে পারেন তবেই শুধুমাত্র ফায়দা আছে ভাই বোনেরা, কথা বুঝতেছেন। আল্লাহ শুক্রিয়া, ধন্যবাদ। আপনারা শেয়ার করেন নাই, মাত্র 50টা শেয়ার করছেন আর কি। হ্যাঁ এই যে প্লিজ গিভ হিম মেডিসিন, মনে রাখবেন ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলতেছি ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবারও বলতেছি ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কথা বুঝাইতে পারছি? ইম্পারেটিভ সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আল্লাহ শুক্রিয়া। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ শুক্রিয়া। আচ্ছা থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, ম্যানি ম্যানি থ্যাঙ্কস, ম্যানি ম্যানি থ্যাঙ্কস। ক্লাস করতেছেন, খুব ভালো লাগতেছে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ আচ্ছা আসেন, আমাদের শেষ হয়নি, আমরা দেখবো ইনশাআল্লাহ। চলে গেলে তো এই তো বুঝতে পারছেন। এই যে দেখেন আপনি, হ্যাঁ খালি মিলান কি, এই যে দেখেন এইটা এইটা আছে, দেখেন শুরুতে এইটা, এই যে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, ইফ মুক্ত, ইফ মুক্ত কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ইফ যুক্ত কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে, সহজ কথা। তাহলে বাস্তবতা হচ্ছে না রে বাপু, বারবার একই জিনিস আসলে তো মেজাজ খারাপ হয়ে যায়। এই যে দেখেন ইফ হিজ টেম্পারেচার উইল রাইজ, মানে তাকে ওষুধ দিয়ে যদি তাপমাত্রা 3 দিন পরে বাড়ে, বোঝেন নাই, 3 দিন পরে বাড়ে, মনে করেন 104 ডিগ্রি মরে গেল, কাজ হবে না। তাহলে অবশ্যই দেখেন অ্যান্সার হবে সি, ইফ হিজ টেম্পারেচার কি হবে, রাইজেস। ইফ যুক্ত অংশ দেখেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশটা দেখেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। ইফ মুক্ত হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ যুক্তটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই তো মাথায় ঢুকছে কিনা বলেন ভাই বোনেরা। আল্লাহ শুক্রিয়া, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক, আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবকিছু সহজ করে দিক, আমিন। আল্লাহ তাআলা আপনাদের সবকিছু আপনাদের সামনে এনে দিক, আমিন। আল্লাহ তাআলা আপনাদের 26 সালে একটা জবের ব্যবস্থা করে দিক, আমিন। আল্লাহ তাআলা আপনাদের জীবনটা সহজ করুক, আল্লাহ তাআলা আপনাদের বিয়ে সহজ করে দিক। একবারও কি আমিন বলবেন না? আমিন, আমিন, সুমা আমিন। আল্লাহ তাআলা সব সহজ করে দিন। কথা বুঝাইতে পারছি? আল্লাহ শুকরিয়া। প্রিয় ভাই বোনেরা, যেটা বলতেছিলাম খেয়াল করে দেখেন। হ্যাঁ এবার আসেন আমরা যাব সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনালটা এপার ওপার সেকেন্ড, সহজ কথা। সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আমি বলে থাকি এপার ওপার, এপার ওপার সেকেন্ড। সেকেন্ড কন্ডিশনালে দেখেন এপার ওপার সেকেন্ড মানে হচ্ছে পাস্ট হবে। তাহলে সেকেন্ড কন্ডিশনালে যেটা হয় ইফ যুক্ত অংশ। সেকেন্ড কন্ডিশনাল দ্বারা যেটা বোঝায় মনে রাখবেন আনরিয়াল ইমাজিনেশন, আনরিয়াল ইমাজিনেশন, যেটা আপনার কাছে আর ফিরে আসা কোনোভাবেই কিনা সম্ভব না। আনরিয়াল ইমাজিনেশন, যেটা আপনার কাছে ফিরে আসা সম্ভব না। তাহলে সেকেন্ড কন্ডিশনাল এপার ওপার সেকেন্ড, ভালো করে খেয়াল করে দেখেন। ইফ প্লাস যদি হয় পাস্ট ইনডিফিনাইট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে দেখেন উড হবে, এরপরে হচ্ছে কুড হবে, এরপরে হচ্ছে আপনার মাইট হবে, তারপরে ভার্বের বেস ফর্ম। আচ্ছা এবার ভাই বোনেরা বলেন তো পাস্ট ইনডিফিনিট মানে কি? পাস্ট ইনডিফিনিট মানে কি ভি টু না? ভালো করে খেয়াল করে দেখেন, পাস্ট 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 ইনডিফিনিট মানে কি ভি টু না?
পাস্ট ইনডিফিনিট মানে কি ভি টু না? বলেন অবশ্যই ভি টু। এবার দেখেন ক্যান আর কুডের ভিতরে কিন্তু পার্থক্য আছে। ক্যান ক্যান মানে হচ্ছে পারি, যেটা বর্তমানে ক্যান। আর কুড মানে কি পারি না পারতাম? বলেন কুড মানে কি পারি, কুড মানে হচ্ছে পারতাম। ভালো করে খেয়াল করে দেখেন, ক্যান মানে পারি, কুড মানে হচ্ছে পারতাম। ক্যান মানে কি পারি, কুড মানে কি পারতাম। তাহলে অবশ্যই ক্যানের পাস্ট হচ্ছে কুড, সেইটাই দেওয়া আছে। খেয়াল করে দেখেন এগুলো যেখানে যতগুলো আছে, উড আছে, কুড আছে, মাইট আছে, এগুলো একটাও ভি ওয়ান নাই, সব হচ্ছে ভি টু। সবগুলো কি ফরম্যাটে আছে? সবগুলো দেখেন ভি টু ফরম্যাটে আছে। আর আপনি খুব ভালো করে জানেন সকল মডালের পরে মডাল যেই ফরম্যাটে থাক, মডাল প্রেজেন্ট ফরম্যাটে থাক আর পাস্ট ফরম্যাটে থাক, মডাল যেই ফরম্যাটে থাক, মডাল ভালো করে খেয়াল করে দেখেন, মডাল সর্বদাই কি? মডাল সর্বদাই মডালের পরে, ভালো করে খেয়াল করে দেখেন, মডালের পরে সর্বদাই, মডালের পরে সর্বদাই কি বসে? মডালের পরে সর্বদাই ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। থার্ড কন্ডিশনাল খেয়াল করে দেখেন, থার্ড কন্ডিশনাল। আচ্ছা, থার্ড কন্ডিশনালে যেটা হয় সেটা হচ্ছে এপার এপার ওপার থার্ড। ওই যেটা কি যেন আপনারা গান শোনেন, আমি এপার হতে বসে আছি ওগোদয় নয়। আচ্ছা, থার্ড কন্ডিশনালে যেটা হয় সেটা হচ্ছে আপনার এপার ওপার থার্ড। এপার ওপার থার্ড কিভাবে? খেয়াল করে দেখেন, ইফ প্লাস, বললাম না অঙ্ক দিয়ে শেখাবো, ইফ প্লাস পাস পারফেক্ট। আচ্ছা, ইফ প্লাস দেখেন পাস পারফেক্ট, এরপরে হবে হচ্ছে আপনার উড, এরপরে হবে হচ্ছে আপনার কুড, এরপরে হবে হচ্ছে আপনার মাইট প্লাস হ্যাভ প্লাস ভি থ্রি। আচ্ছা, থার্ড কন্ডিশনালে এপার ওপার থার্ড, তাহলে আসেন মিলে দিই। থার্ড কন্ডিশনাল হচ্ছে এপার ওপার থার্ড। কিভাবে থার্ড? এই যে পাস পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। ভালো করে খেয়াল করে দেখেন, পাস পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এই পারে যদি হয় থার্ড, এই পারেও হবে হচ্ছে থার্ড, আপনাকে মিলাই দিতে হবে। এই পারে যদি হয় থার্ড, এই পারে হবে হচ্ছে থার্ড, এই পারে যদি হয় থার্ড মানে ভি থ্রি, এই পারে হবে থার্ড। এটা আপনাকে সবসময় মেলানোর চেষ্টা করতে হবে। আমি আবারও বলতেছি, যদি আপনাদের প্রশ্ন আসবে বেসিক্যালি এই দুইটা জায়গা থেকে। একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, আবারও বলতেছি, একটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল থেকে আসবে, সেকেন্ড কন্ডিশনাল থেকে আসবে, থার্ড কন্ডিশনাল থেকে আসবে। এই দুটা জায়গা হচ্ছে প্রশ্ন আসবে। সেকেন্ড কন্ডিশনাল এপার ওপার সেকেন্ড, থার্ড কন্ডিশনাল এপার ওপার থার্ড। ইফ মুক্ত থার্ড, ইফ মুক্ত মানে একজন নিয়ে সংসার, এখানে কাবঝাপ নাই, এখানে বেশি লোক নাই, এখানে 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 অন্য কেউ নাই, এখানে কোনো ঝামেলা নাই, এখানে কোনো প্যারা নাই, এখানে চিল আর চিল। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? জাস্ট লাইক চিল। আপনি এখানে করবেন চিল, মাঝে মাঝে মারবেন ঢিল, ইট উইল বি চিল। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে টু জয়েন দ্য ক্লাস। ক্লাসে জয়েন করার জন্য সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ, সবার জন্য দোয়া। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, তাহলে আসেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি, প্লিজ। ওকে, আমরা বুঝাইতে পারছি? তাহলে থার্ড কন্ডিশনাল কি হবে? এপার ওপার থার্ড। সেকেন্ড কন্ডিশনাল কি হবে? এপার ওপার সেকেন্ড। আসেন আমরা কিছু প্রশ্ন দেখি আর কি, তাহলে প্রশ্ন দেখলে আমরা এই বিষয়গুলো স্বতঃসিদ্ধভাবে বুঝতে পারবো। দেখেন, সেটা হচ্ছে আপনার কাছে আবারও বলি যে এক্সাম অ্যাপ্রোচটা কিন্তু একেবারেই ভিন্ন। দেখেন প্লিজ, এইটা সলভ করেন তো সবাই প্লিজ। 30 সেকেন্ড সময় দিলাম সবাইকে, জাস্ট গিভ ইউ 30 সেকেন্ড। থ্যাংক ইউ জান্নাত। ইয়েস, সিঙ্গেল ফ্যামিলি, এপারেও থার্ড ওই পারে থার্ড। এই তো মাশাআল্লাহ, বুঝতে পারছেন, বুঝলেই ভাল লাগে। আমি আমার দুটি আঁখি কিভাবে ধরে রাখি। লাস্টে সবসময় যে লাস্টে মিলাইতে হবে তা তো না রে ভাই, সমস্যা হচ্ছে আমি কি লাস্টে ভি2 হবে না? না, সবসময় যে লাস্টে ভি2 হবে সেটা তো আমি বলি না, আমি আপনাকে তো একটা জায়গা দিয়ে মিলাই দিলাম। টেকনিক কি সবসময় খালি ইচ্ছা মতো বানানো যায়? না। দেখেন, অ্যান্সার সলভ করেন এইটা, হ্যাঁ সলভ করেন সবাই, থ্যাংক ইউ। দেখেন কি বলছে, ফাউন্ড। ফাউন্ড হচ্ছে দেখেন ফাইন, ফাইন থেকে হচ্ছে আপনার ফাউন্ড, সহজ কথা। ফাইন থেকে হচ্ছে ফাউন্ড, মানে হচ্ছে ভি2 আছে। ভি2 মানে হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল, ভি2 মানে হচ্ছে দিস ইজ সেকেন্ড কন্ডিশনাল। এখানে উইল আছে, উইলের কারণে এটা বাদ যাবে। টুকের কারণে এটা বাদ যাবে। উইল বি টেকিং হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে অ্যান্সারটা সি নাম্বারটা। উড আছে, উড মনে রাখবেন। আইডি থাকলে এটার ভিতরে হ্যাডও থাকতে পারে, এটার ভিতরে উডও থাকতে পারে। আইডি থাকলে মনে রাখবেন এর ভিতরে দুইজন থাকতে পারে, একটা হচ্ছে আপনার উডো হ্যাডও হতে পারে, উডও হতে পারে।
তাহলে এখানে আছে দেখেন হচ্ছে টেক, টেকটা হচ্ছে বেস ফ্রম। আমরা ভালো করেই জানি হ্যাডের পরে ভি3 বসে, তাহলে এটা আছে টেক, তাহলে আমরা এটাকে উডি ভাববো। আর যেহেতু এটা উড, অ্যান্সার হচ্ছে আমাদের সি নাম্বারটা। আচ্ছা, এর পরের একটা প্রশ্ন আপনাদের জন্য আর কি, হ্যাঁ দেখেন তো পারেন কিনা প্লিজ, ঠান্ডা মাথায় দেখতে হবে। আবারও বলতেছি, প্রশ্ন এক্সাম এক্সাম কিন্তু খারাপ জিনিস, এক্সাম খারাপ জিনিস, দেখেন তো পারেন কিনা প্লিজ। এই প্রশ্নটা সলভ করেন তো দেখি, আপনাকে বেশি সময় দিলাম আর কি, হ্যাঁ জাস্ট গিভ ইউ মোর টাইম। থ্যাংক ইউ রুবেল স্যার, তানজিলা ইয়াসমিন স্মৃতি, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। দেখেন প্লিজ, ওহ থ্যাংক ইউ, এত সুন্দর করে ভুল করার জন্য আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। প্রথম কথা হচ্ছে দেখেন এখানে হ্যাড বসে আছে, হ্যাড প্লাস ভি3 আছে, কিন্তু বি নাম্বার উত্তরটা সবার আগে বাদ, বি নাম্বার উত্তর হবে না। এত সুন্দর করে ভুল করার জন্য সবাইকে সবাইকে মোবারকবাদ। কেন মোবারকবাদ দেখেন, কেন আপনাকে মোবারকবাদ দিচ্ছি, কারণ লাস্টে প্রশ্নবোধক আছে, এক্সাম হলে এটা আপনারা কখনোই চেক করবেন না। এই জন্য আপনারা প্রচন্ড হুজুগে যারা বি অ্যান্সার করতেছেন, একটারও উত্তর হয় নাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে ধুমায় অ্যান্সার করেই যাচ্ছেন। এক্সাম হলে ঠিক এইভাবে নিজের ইচ্ছা মতো অ্যান্সার করেই যাবেন, কিন্তু কোনো কাজ হবে না। এইটাই হচ্ছে কষ্ট, কথা বুঝতেছেন? এইটাই কষ্ট রে ভাই, এইটাই কষ্ট। হুম, এইটাই হচ্ছে কষ্ট। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি ঠান্ডা মাথায়, না না, উত্তরটা হচ্ছে ই নাম্বারটা, নান অফ। এখানে একটা উত্তর নাই, সবগুলোর ভিতরে কেমন অল্প অল্প করে যেন ঝামেলা আছে। একটাও নাই। কথা বুঝতেছেন? হ্যাঁ, বাস্তবতা। এখন আসেন তাহলে একটু বোঝার চেষ্টা করি বিষয়টা কিরকম হচ্ছে। বিষয়টা হচ্ছে কিরকম, দেখেন এখানে আছে, দেখেন হ্যাড আই নোন আছে তো, কিন্তু উডের পরে কখনো হ্যাড হয় না। মডালের পরে ভার্বের সবসময় বেস ফর্ম, মনে রাখবেন। মডালের পরে ভার্বের সবসময় বেস ফর্ম। ছোট্ট একটা পার্থক্য আপনাকে বলি, সেটা হচ্ছে এই যে দেখেন হ্যাভ আছে, হ্যাভ আর হ্যাজ, হ্যাভ আর হ্যাজ, ঠিক অনেকটা কিরকম জানেন, সেটা হচ্ছে গো আর গোজের মতো আর কি, বুঝছেন তো? তো নর্মালি থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা এগুলো ইউজ করি। এখন আপনি কখনো দেখছেন হি উইল গোস, কখনো দেখছেন? না, জীবনেও দেখবেন না। হি উইল গোস কখনো আপনি দেখেন নাই। আপনি কি দেখছেন? হি উইল গো দেখছেন, ঠিক কিনা বলেন? অবশ্যই দেখছেন হি উইল গো। তাহলে কি হবে, এই যে মনে করেন হি উইল সবসময় হবে হ্যাভ, মানে উইলের পরে, উডের পরে, মডালের পরে সবসময় বেস ফর্ম। এইগুলো হচ্ছে ভাই বেস ফর্ম, এইগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তারপরে হ্যাড অথবা গন, ওয়েন্ট, এইগুলো হচ্ছে আপনার পাস্ট ফর্ম। মডালের পরে প্রেজেন্ট ফর্মও বসবে না, পাস্ট ফর্মও বসবে না। মডালের পরে সর্বদাই বেস ফর্ম। মডালের পরে আবারও বলতেছি, মডালের পরে সর্বদাই কোন ফর্ম? বেস ফর্ম। তো এই কারণে এখানে ঠিক আছে, কিন্তু এখানে ঝামেলা আছে, এখানে হ্যাভ দিয়ে দেন, অপশনটা কারেক্ট। এরপরে বি নাম্বারটা শুধুমাত্র এই প্রশ্নবোধকের জন্য ভুল, পুরো বাক্য ঠিক আছে, বি নাম্বারে কোনো সমস্যা নাই, পুরো বাক্যে কোনো সমস্যা নাই, শুধুমাত্র প্রশ্নবোধকে ভুল। এখানে আছে দেখেন তো, আই হ্যাড আই নোন, এমন বাক্য কি আপনারা লেখেন? আই হ্যাভ আই ইটেন, এমন বাক্য জীবনে লিখছেন? আই হ্যাভ আমার আছে আমি খাই, এমন বাক্য জীবনে আপনারা লিখছেন? না রে ভাই। তাহলে এই যে সি নাম্বারটা হওয়ারও কোনো সুযোগ নাই। আই হ্যাড আই হিটেন, এখানে হ্যাড আই নোন আছে রে ভাই, কিন্তু এখানে দেখেন, এখানে সেকেন্ড কন্ডিশনাল একটা অংশ নিয়ে রাখছে।
সেকেন্ড কন্ডিশনালে, মানে হচ্ছে আপনার মাথা, মানে আপনার বডি আমার মাথা, এটা খাপে খাপ খাওয়ালে ভিড়বে বলেন তো? সেকেন্ড কন্ডিশনাল রাখছে এখানে থার্ড কন্ডিশনাল, মানে থার্ড কন্ডিশনালে এক অংশ, সেকেন্ড কন্ডিশনে আরেক অংশ। এ কি হয় রে ভাই? জোড়াতালি দিয়ে সংসার হয় না রে বাপু। মানে ওর ঘরের এক জিনিস, ওর ঘরের এক জিনিস, আমি নিয়ে এসে সংসার করতেছি, হয় না রে ভাই? এখানে ধ্বংস হয়, সংসার হয় না, বুঝছেন কিনা? এরপরে দেখেন ডি নাম্বারটা, যেটা ডি নাম্বারে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে আপনার ই, নান অফ দিস। কথা বুঝতেছেন? প্লিজ প্লিজ প্লিজ, মাথায় ঢুকছে কিনা এবার বলেন। এবার কি মাথায় ঢুকছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা দেখেন, তাহলে আসেন আমরা আরেকটা প্রশ্নে যাই, কেমন? দেখেন, আশা করি বুঝতে পারছেন এইটা, হ্যাঁ? এবার দেখেন, এই প্রশ্ন যে পারবে বুঝবো যে সে আসলেই পারে, আর যে পারবে না বুঝবো যে না, তার মাথায় কি বলে মগজ আছে, ঘেলু নাই। এইটা দেখি কারা কারা পারেন, প্লিজ চ্যালেঞ্জ, টেক দ্য চ্যালেঞ্জ। ওকে বাচ্চারা, থ্যাংক ইউ। আচ্ছা দেখি এটার উত্তর কি কি করেন আপনারা। এই তো ইশরাত, ইশরাত ইভা, আপনি এই ভুলটা করলে আসলে মেনে নেওয়া যায় না, ঠিক আছে না? এই ভুলটা অন্য কেউ করলে ঠিক আছে, কিন্তু এখানে বেশিরভাগই না না, সি 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 সি, এখানে আরো মনে করেন, একদম মনে করেন যা মনে আসতেছে, যা যা মনের ভিতরে আসতেছে তাই অ্যান্সার করতেছেন। ওরে ভাই রে, ওরে ভাই রে, শোনেন, আমি বললাম না যে আপনারা যে হুজুগে এত প্রশ্ন সলভ করেন, তাহলে এত প্রশ্ন সলভ করে আসলে কি লাভ বলেন? এত প্রশ্ন সলভ করে কোনো লাভ আছে? আচ্ছা, এত এত প্রশ্ন সলভ করেন, আসলে এত প্রশ্ন সলভ করেন, বেসিক না থাকলে হয় না। আচ্ছা, পৃথিবীর কোথাও কোনো টিচার আপনাকে কি শেখাইছে যে হ্যাড মানে পাস্ট পারফেক্ট টেন্স? পৃথিবীতে কেউ আপনাকে শেখাইছে? এখানে সুন্দর করে দেওয়া আছে দেখেন, উড হ্যাভ প্লাস ভি3, এখানে ভি3 আছে, মানে হচ্ছে ভি3 আছে মানে এটা থার্ড কন্ডিশনাল। তাহলে ইফ যুক্ত অংশ, ইফ যুক্ত অংশ হবে পাস্ট পাস্ট পারফেক্ট টেন্স, ইফ যুক্ত অংশ হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তা আপনি এটা কই পাইলেন যে হ্যাড মানে পাস্ট পারফেক্ট? বলেন, 9-10-এ আপনার মাথার ভিতর ঢুকাইছে আইএনজি মানে কন্টিনিউয়াস, কই বলছে, কে বলছে আইএনজি মানে কন্টিনিউয়াস? কই পাইছেন এই তথ্যগুলো? আপনাকে ভালো করে বোঝা লাগবে। কি বোঝা লাগবে? এই যে খেয়াল করে দেখেন, বি ভার্বের পরে ভার প্লাস আইএনজি, এইটা কন্টিনিউয়াস। বি ভার্বের পরে ভার প্লাস আইএনজি, এইটা কন্টিনিউয়াস। কিন্তু এইটা না দিয়ে আপনি আপনার মতো করে বলতেছেন যে আইএনজি মানে কন্টিনিউয়াস। না রে ভাই, আইএনজি মানে শুধু আইএনজি, শুধু ভার্বের সাথে আইএনজি কি হতে পারে? জেরান অথবা পার্টিসিপল হতে পারে, শুধু আইএনজি মানে কন্টিনিউয়াস না। হ্যাড, আমি যদি বলি আপনাকে খেয়াল করেন, আই ওয়েন্ট, এটা হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট টেন্স, আই ওয়েন্ট। এটা যদি পাস্ট পারফেক্ট বলে তাহলে আই হ্যাড, আর ওয়েন্ট থেকে হয় গন, এইটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট। আপনি কেন ভুলভাল উত্তর করেন ভাই? তাহলে একইভাবে যদি আমি আপনাকে চিন্তা করতে বলি, তাহলে যেটা হবে দেখেন, আই হ্যাড এইটা পাস্ট ইনডিফিনিট। আই হ্যাভ এ কাউ, আমার গরু ছিল, বিক্রি করে দিয়েছি, টাকা পয়সার অভাব। আই হ্যাভ এ পেন, আমার কলম ছিল, কথা বলেন নাই। আই হ্যাভ এ হাউস, আমার একটা বাড়ি ছিল, এখন নাই, কথা বলতে নেই। অনেক কিছু তো মানুষের একদম আল্লাহ সিনাই নাই, এটা একদম চোখের মতো করে আর কি, হ্যাঁ, সিনাই নাই। তাহলে যেটা বলতে চাচ্ছি যে আই হ্যাড আমার ছিল, এর পাস্ট পারফেক্ট হচ্ছে আই হ্যাড, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। হ্যাড মানে পাস্ট পারফেক্ট এমন কথা কোথাও বলা নাই রে ভাই, হ্যাড মানে পাস্ট পারফেক্ট এমন কথা কোথাও বলা নাই।
তাহলে যে বিষয়টা বোঝা যাচ্ছে সেটা খেয়াল করে দেখেন। প্রথম কথা হচ্ছে এই নাম্বারটা হবে না। কেন হবে না? যে ইফ আই হ্যাড এনাফ মানি, যদি আমার প্রচুর টাকা থাকতো। তো হ্যাড মানে তো পাস্ট পারফেক্ট না, হ্যাড প্লাস V3 মানে পাস্ট পারফেক্ট। আপনাকে আপনি দেখাই, আসেন আমরা কন্ডিশনালেই যাই। এই যে দেখেন থার্ড কন্ডিশনাল, এই যে দেখেন থার্ড কন্ডিশনাল। কি কন্ডিশনাল? থার্ড কন্ডিশনাল। এই যে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। ভালো করে খেয়াল করে দেখেন, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। আপনি তো নিজের মতো করে চিন্তা করলে হবে না শরীফ আহমেদ। না ভাইয়া, সে উত্তর হবে না, এর উত্তরই নাই। সি নাম্বার উত্তর কে বলছে আপনাকে? এখানে আপনি হ্যাভ নিচ্ছেন কেন? এটা তো প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ প্লাস V3, এটা আপনার প্রেজেন্ট পারফেক্ট। আপনি কই পাইলেন যে থার্ড কন্ডিশনাল প্রেজেন্ট পারফেক্ট হবে? এটা তো প্রেজেন্ট পারফেক্ট, সি নাম্বারটা আরো আগে বাদ। আরে ভাই, ইফ যুক্ত অংশ 4 জনার। ইফ যুক্ত অংশ কয় জনার? 4 জনার। দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। তো এই যে ইফ ইফ আপনি অ্যান্সার দিলেন সি, বসান, হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট পারফেক্ট আমি কবে বললাম? আপনি কার কাছে শিখছেন বলেন? কথা বুঝতেছেন? হ্যাঁ, এই প্রিপারেশন নিয়ে 2 তারিখ। কেননা আপনি বিগত সালের প্রশ্ন সলভ করতে 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 মনে করেন আপনি আকাশে উঠতেছেন, ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি আকাশে উড়ি গো। আপনি আকাশে উঠবেন, 2 তারিখে ধাপ করে মাটিতে পড়ে হাত পা ভেঙে মেডিকেলে ভর্তি হয়ে থাকবেন। পরীক্ষা দিয়ে আসার পরে বুঝবেন হাত পা কেমনে ভাঙছে। কথা বুঝতেছেন? না না, এগুলো কাজ হবে না ভাই, কাজ হবে না। তাহলে আমি বলতেছি যে ইফ যুক্ত অংশ টোটাল 4 জনের, একটা প্রেজেন্ট ইনডিফিনিট দুইটা, একটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট, একটা পাস্ট পারফেক্ট। তা আপনি সি নাম্বার অ্যান্সার দিয়েছেন কেন? সি নাম্বার বাদ, এখানে হ্যাজ বাদ, এখানে উইল হ্যাভ বাদ, এখানে উত্তর হবে ই, উত্তরই নাই। এটার উত্তর হতো কি? যদি থাকতো আই হ্যাড মানি, এটা থাকতো আই হ্যাড মানি। হ্যাঁ, এ নাম্বার উত্তর করতে চাচ্ছেন, এ নাম্বার হইতো যদি এখানে কি থাকতো? আই উড পারচেস। যদি এখানে হ্যাভ না থেকে থাকতো I would purchase, purchase না, I would purchase। যদি আমি জমিটা কিনতাম, I would purchase that piece of land if I had money, যদি আমার টাকা থাকতো। এটা would purchase, এটাও সেকেন্ড কন্ডিশনাল। আর শুধু হ্যাড, এটাও সেকেন্ড কন্ডিশনাল। সিম্পল। হ্যাড মানে, আবারও বলতেছি, হ্যাড মানে পাস্ট পারফেক্ট না, হ্যাজ মানে পাস্ট পারফেক্ট না, হ্যাজ মানে কি না, হ্যাজ মানে পাস্ট পারফেক্ট না। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? আসেন আমি আপনাকে আরেকটা উদাহরণ দেখাই। লাস্ট একটা উদাহরণ দিয়ে আজকে শেষ করব, আমার ক্লাস আছে। এইটা দেখেন, এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝবো যে না আপনারা বুঝছেন। দেখেন তো, হ্যাঁ মা আসসালামু আলাইকুম। হ্যাঁ মা, না না দেরি হবে বলে, না ক্লাসে আছে আমার, বের ফোন দিব না, কালকে কথা হবে। না আমার আমার 11টা পর্যন্ত ক্লাস আছে। জি জি দেরি হবে। কথা বুঝতেছেন? দেখি পারেন কিনা এটা। আচ্ছা, লাস্ট প্রশ্ন আপনাদের কাছে, দেখেন প্লিজ। এই তো বুঝতে পারছেন? আচ্ছা দেখেন প্লিজ, বেসিক না থাকলে এগুলো বিগত সালের প্রশ্ন সলভ দিয়ে কাজ হবে না। এই যে দেখেন এখানে কি আছে? দেখেন আই ওয়াজ আছে। আই ওয়াজ এটা তো ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়াজ কি ইনডিফিনিট? পাস্ট ইনডিফিনিট। তাহলে কি বলতেছে দেখেন, আই উড হ্যাভ টোল্ড, এটা হচ্ছে দেখেন থার্ড কন্ডিশনাল। উড হ্যাভ টোল্ড, এই যে দেখেন V3 দেয়া আছে। তাহলে এই যে দেখেন এই যে দেখেন অ্যান্সার সি নাম্বারটা হবে ইফ আই হ্যাড, আর ওয়াজ হয়ে গেছে দেখেন বিন। এবার মাথায় ঢুকছে? মাশাআল্লাহ 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 ভাই বোনেরা, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ধন্যবাদ সবাইকে, আল্লাহু আকবার। হ্যাঁ, অনেক ধন্যবাদ সবাইকে। সো ভালো থাকবেন। আগামীকালকে আমরা ইনশাআল্লাহ পার্ট 2 শুরু করব। সে পর্যন্ত সবার জন্য দোয়া
শুভকামনা এবং ভালোবাসা। কালকে ইনশাল্লাহ আমরা ক্লাস কখন নিব জানিয়ে দিব। 9টা হতে পারে, 10টায় হতে পারে। সবার জন্য দোয়া। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর শেষ বলে রাখি, সেটা হচ্ছে একটা মেগা অফার চলতেছে। আমার বেসিক গ্রামারের নবম ব্যাচ শুরু হবে আগামী মাসে ইনশাল্লাহ। তো আগামী মাসে শুরু হচ্ছে আমার বেসিকের নবম ব্যাচ। তো আপনারা যারা এই যে লাইভ চলাকালীন অর্থাৎ উইদিন 10 মিনিটসের মধ্যে, নেক্সট 10 মিনিটসের মধ্যে ভর্তি হবেন, আমার 1200 টাকার কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র 800 টাকায়। এটা শুধুমাত্র লাইভ চলাকালীন সময়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। নেক্সট 10 মিনিটের মেয়াদ থাকলো।